স্বাগত দীপ্ত নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে ব্যাটারি চালিত রিকশার চালকেরা। এছাড়া আগারগাঁও, বছিলা ও ড্যামরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। ব্যাটারি চালিত রিকশার চালকদের দাবি, সড়কে তাদের রিকশা চালানোর অনুমতি দিতে হবে। রাস্তা অবরোধের কারণে এসব এলাকায় যানজট তৈরি হয়েছে। মহাখালীতে রেলপথ অবরোধ করার কারণে ঢাকার সাথে সব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার 2 সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর প্রতিবাদে রাস্তায় নেমেছে রিকশা চালকেরা। এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে আছেন সহকর্মী দিলশাদ আনী। তার কাছে জানবো ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভের সর্বশেষ তথ্য। অ্যানি, মহাখালী এলাকায় কি এখনো ব্যাটারি চালিত রিকশা চালকদের অবরোধ চলছে এবং রেল ও সড়কের এখনকার অবস্থা কি? ধন্যবাদ নওশিন। যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডেমরা, তারপর হচ্ছে আগারগাঁ মোড়েও ব্যাটারি চালিত যে রিকশা চালক আছেন তারা কিন্তু হাইকোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্যাটারি চালিত রিকশা রাস্তায় চলবে না, এর প্রতিবাদে কিন্তু তারা রাস্তায় নেমেছেন, আন্দোলন করছেন। তো এই মুহূর্তে আমি মহাখালীতে আছি, মহাখালী রেল ক্রসিংয়ের এখানে। তো আপনাদেরকে দেখাতে চাই যে আজ কিন্তু সকাল থেকেই ব্যাটারি চালিত অটোরিকশার যে চালকরা আছেন তারা কিন্তু রেল লাইন অবরোধ করে রেখেছেন। পাশাপাশি যে সড়ক আছে, যে বাস বা অন্যান্য যানবাহন চলে মহাখালী এলাকার আশপাশে, সেই রাস্তাও কিন্তু তারা অবরোধ করে রেখেছেন। এই অবরোধের ফলে কিন্তু ঢাকার সাথে সারা দেশের যে রেল যোগাযোগ আছে সেই যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু বন্ধ। আর পাশাপাশি যে আপনারা জানেন যে মহাখালী কিন্তু বাস টার্মিনাল আছে, যেখানে কিন্তু ঢাকা থেকে কিন্তু উত্তরবঙ্গের বেশিরভাগ পরিবহন কিন্তু মহাখালী যে বাস টার্মিনাল আছে সেখান থেকেই ছেড়ে যায়। আজকে কিন্তু বেশিরভাগ যে বাস আছে সেগুলো কিন্তু এই অবরোধের কারণে এখানে আটকা পড়েছে। রেল ক্রসিং যেখানে আটকা পড়েছে, আমরা যারা যাত্রী আছেন তাদের বেশি যাত্রী ঢাকার বাইরে থেকে যারা এসেছেন, আশেপাশে সাভার, গাজীপুর, এরকম যারা অনেক কারণে কেউ হসপিটালে এসেছেন, কিন্তু এই রাস্তা অবরোধের কারণে তারা কোথাও যেতে পারছেন না, গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা কোনো জায়গায় দেখেছি যে অ্যাম্বুলেন্স তারা পার করে দিয়েছে, আবার কিছু জায়গায় কিন্তু বিশেষ করে সিএনজিতে করে যদি কোনো রোগী যাচ্ছেন তাদেরকে কিন্তু তারা ছাড়ছেন না, তাদেরকে নেমে পায়ে হেঁটে যেতে বাধ্য করা হচ্ছে, সেটাও আমরা দেখেছি। আর আপনি একটু আগে বলেছিলেন যে আগারগাঁ মোড়ে রাস্তা অবরোধ করেছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু যান চলাচল আগারগাঁ মোড়ে স্বাভাবিক হয়েছে। তেজগাঁও জোনের ডিসির ওনার সাথে রিকশা চালক যারা আছেন তাদের প্রতিনিধিদের কথা বলার পর কিন্তু আগারগাঁ সড়ক কিন্তু এখন এই মুহূর্তে স্বাভাবিক আছে। তবে মহাখালী কিন্তু এখনও রাস্তা অবরোধ আছে। যারা আছেন আন্দোলনকারী যারা আছেন তাদের সাথে পুলিশরা বেশ কয়েকবার কথা বলেছেন, তাদের রাস্তা থেকে সরে যেতে বলেছেন, কিন্তু তারা রাস্তা থেকে সরে যাননি। আমরা জানি যে কিছুক্ষণ আগে, প্রায় ঘন্টাখানেক আগে, এখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বলেও তারা যাননি। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যেই কিন্তু ইট পাটকেল নিক্ষেপ হয়েছে, ধাওয়া পাল্টা হয়েছে। এরপর সেনাবাহিনী এসেছে। এই মুহূর্তে কিন্তু শান্ত রয়েছে। তবে আমরা বেশিরভাগ যেটা খেয়াল করেছি যে সাধারণ যাত্রী তারা বেশি ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে কর্মজীবী যারা আছেন, হসপিটালের রোগী যারা আছেন তারা। আর এইখানে এখনও আমরা দেখছি যে কিছুক্ষণ পর দফায় রিকশা চালকদের সাথে পুলিশরা কথাবার্তা বলছেন, কিন্তু তারা আসলে রাস্তা ছেড়ে যাবে না। তাদের কথা তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা রাস্তাতেই থাকবেন। এই ছিল এখানকার সবশেষ। মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলশাদ জাহান আনী।
এদিকে গাজীপুরের চক্রবর্তী ও জিরানী এলাকায় নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। সকাল ৬টার দিকে চক্রবর্তী এলাকায় নরবান ফ্যাশনের ২ নারী শ্রমিক বাসের ধাক্কায় আহত হয়। এদের একজন মারা গেলে সড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। জিরানী এলাকায় গতকাল অকোটেক্সের একজন শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। প্রতিবাদে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন ওই কারখানার শ্রমিকরা। তাদের সরিয়ে নবীনগর চন্দ্রা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে এই রুটে চলাচলকারী যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। সকাল ৭টার দিকে গজারিয়া উপজেলার মেঘনা সেতুর ওপরে একটি পণ্যবাহী ট্রাক উল্টে যায়। এতে যানজটের সৃষ্টি হয়, যা পরবর্তীতে মহাসড়কটির গজারিয়া অংশের ৬ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, উল্টে যাওয়া ট্রাক থেকে মালামাল না সরানো পর্যন্ত ট্রাকটি রাস্তা থেকে সরানো যাচ্ছে না। ধারাবাহিক সংলাপের অংশ হিসাবে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মত বিনিময়ে বসেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মত বিনিময়ে কমিশনের সদস্যরাও উপস্থিত রয়েছেন। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার যে কটি কমিশন গঠন করেছে, এর মধ্যে নির্বাচন ব্যবস্থা অন্যতম। এরই মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময়ে বিভিন্ন পরামর্শ পেয়েছে কমিশন। রাজনৈতিক দলগুলোকেও তাদের পরামর্শ দিতে চিঠি দিয়েছে সংস্কার কমিশন। নির্বাচনের অংশীজনদের পরামর্শ নিয়ে ৯০ দিনের মধ্যে সরকারকে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে। ভুটান বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামীতে ভুটানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সার্ককে কিভাবে আরও কার্যকর করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার সুযোগ আছে। ওনারা সেদিকে নজর দেবেন। আমরাও বলেছি আমরা একসাথে কাজ করার এখানে সুযোগ আছে, কারণ ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের সক্ষমতা আছে প্রায় ৩০,০০০ মেগাওয়াটের মধ্যে। খেলার খবর। ব্লাইন্ড ক্রিকেট টি-20 বিশ্বকাপ খেলতে পাকিস্তান গেছে বাংলাদেশ দল। মোট ২২ জনের স্কট ঢাকা ছাড়ে দুপুর ১টা ৪০ মিনিটে। ১৫ জন ব্লাইন্ড ক্রিকেটারের সাথে রয়েছেন একজন কোচ ও বাকি ৬ জন কর্মকর্তা। আগামী ২৩শে নভেম্বর পাকিস্তানে শুরু হবে ব্লাইন্ড ক্রিকেট টি-20 বিশ্বকাপ। কূটনৈতিক সমস্যার কারণে এবারের আসর থেকে নাম প্রত্যাহার করেছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও সাউথ আফ্রিকা। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা ৩টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।